অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আর যে কেসগুলো আছে, বিশেষ করে যে বিধায়কদের সই জালের কেস, সেখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে অভিষেক ব্যানার্জি তো বলতে হবে যে তিনি কেন এরকম জালিয়াতি করেছেন এবং সেটার ব্যাখ্যা তার কাছে কিছু থাকবে না। অতএব এই মামলাতেই অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাজা হওয়ারও সম্ভাবনা আছে। আমাদের একদিক দিয়ে সৌভাগ্য যে এবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেননি, আসলে এইগুলো কত বাড়তো এবং কত খারাপ হতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলো, পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো। আপনি একবার চিন্তা করুন। অবশ্যই উচিত, শুধু জেরা করা না, অ্যারেস্ট করা উচিত অভিষেক ব্যানার্জিকে, এবং অভিষেক ব্যানার্জির যে পিসি আছে তাকেও। তার অনুপ্রেরণায় তো এরকম লোককে ওখানে নিয়োগ করা হয়েছে, তার অনুপ্রেরণায় তো রেপ করা হয়েছে। এই যে আরজি করে যে মহিলা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি দুপুর রাত পর্যন্ত সিপির সঙ্গে কথাবার্তা বলেছেন। তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? করা উচিত। দেখুন, আপনি যার কথা বলছেন তাকে দিয়ে যিনি অপরাধ করাতেন, ভোট রিগিং করাতেন, তিনি তো অভিষেক ব্যানার্জি। অতএব তদন্তকারী সংস্থারা যদি ভালোভাবে তদন্ত করে, তাহলে অভিষেক ব্যানার্জিকেও এই মামলায় গ্রেপ্তার করতে হবে। সেটা নির্ভর করবে ভালোভাবে তদন্ত হচ্ছে কিনা। কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আর যে কেসগুলো আছে, বিশেষ করে যে বিধায়কদের সই জালের কেস, সেখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিধায়কদের মানে সই জালের কেস বলছেন, সেখানে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলছেন। তাহলে কি বলতেই হয় মানে আপনি বলছেন একদিকে মানে রীতিমতো বিভিন্ন আইনি জেরায় মানে জেরবার হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলবো স্যার, রীতিমতো এর মাঝখানে তিনি অবশ্য বলেছিলেন যে কিছুতেই তাকে গ্রেফতার করা যাবে না, তিনি ঝুঁকবেন না। বারংবার সিআইডি তলব, সই জাল কাণ্ড, ববি হাকিম, তাকে অবধি দেখা যাচ্ছে বিধানসভায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যাচ্ছেন। কি ইঙ্গিতটা ঠিক? আপনি তো অভিষেক ব্যানার্জির কথা বলছেন, তো অভিষেক ব্যানার্জির যে ভাব শিষ্য ফল তাই, তিনি কি বলেছিলেন? ঝুঁকেগা নেই। তো তারপরে তো তোর ভোট থেকেই পালিয়ে গেলেন, এবং তারপর অ্যারেস্টের বাড়ি থেকে পালিয়ে গেলেন, এ দেশ থেকেই পালিয়ে যাচ্ছিলেন, যা মিডিয়াগুলো দেখাচ্ছে। অতএব যারা প্রচন্ড ঝুঁকে থাকে সবসময়, তারাই ঝুঁকেগা নেই বলে। যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে, তাদেরকে বলার দরকার হয়নি যে আমি ঝুঁকবো না, যে তারা লোকে জানে যে ঝুঁকবে না। কিন্তু এই যে যেমন জাহাঙ্গীর খান, এমনি অভিষেক ব্যানার্জি, আর এই যে ঝুঁকবেন না, তো হাইকোর্টের রক্ষা কবচের জন্য যাচ্ছেন কেন? সিআইডি ডেকে পাঠাচ্ছে, আপনি বারবার এড়াচ্ছেন কেন? কারণ আপনি ভাবছেন যে গেলেই যদি গ্রেপ্তার করে নেয়। তো আপনি তো ঝুঁকে আছেন ইতিমধ্যে, আর ঝুঁকবেন কবে? আমি বলতে চাইছি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পথে কোন কোন বিষয়গুলো স্যার সুনিশ্চিত করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা? আপনি যদি এই সই জালের ব্যাপার দেখেন, তাহলে যে এমএলএদের সই করা হয়েছে, তারা তো ইতিমধ্যে বলেছে যে আমরা সই করিনি। তাহলে ওই সইটা জাল, সেটা স্বাভাবিকভাবে বোঝা যায়। সেটা প্রমাণ করার জন্য পুলিশের লোকেরা সেই বিধায়কদের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করেছে। সেই নমুনার সঙ্গে যখন এই সইটা মিলিয়ে দেখা হবে, প্রমাণ হয়ে যাবে সই নয়। তাহলে অভিষেক ব্যানার্জি সেই চিঠিটা পাঠিয়েছে, তাহলে অভিষেক ব্যানার্জি তো বলতে হবে যে তিনি কেন এরকম জালিয়াতি করেছেন, এবং সেটার ব্যাখ্যা তার কাছে কিছু থাকবে না। অতএব এই মামলাতেই অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাজা হওয়ারও সম্ভাবনা আছে। রীতিমতো তিনি তো বলছেন যে তাকে এই যে সিআইডি তলব, এর পেছনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য রয়েছে। উনি কাজের কথা বলুন না, উনি চিঠিটা পাঠিয়েছেন কিনা, আর ওই চিঠিতে যে এমএলএদের সই আছে সেটা জালি কিনা। তো তারপরে উনি যদি সই জাল করেন কাউকে, এবং ফোর্স ডকুমেন্টকে জেনুইন ডকুমেন্ট বলে চালাতে চান, তাহলে এটা অপরাধ কিনা উনি এই প্রশ্নের উত্তর দিন না। আমি তো বলছি উনি যা করেছেন সেটা অপরাধ, এবং সে অপরাধের জন্য তার সাজা 7 বছর পর্যন্ত জেল, জরিমানা, এমনকি দুটোই হতে পারে।
একটা বিষয় আমরা জানতে চাইবো আপনার থেকে। একদিকে রীতিমতো আমরা দেখতে পেলাম যখন জাহাঙ্গীর খান অ্যারেস্ট হচ্ছেন, একই সাথে কাকলি ঘোষ দস্তিদার তিনি রীতিমতো স্পিকারকে তিনি চিঠি লিখছেন যে একজন সাংসদ হিসেবে যে 20 জন সাংসদকে নিয়ে তিনি মানে রীতিমতো এনডিএ তে যোগ দেবেন তারা, অর্থাৎ তৃণমূলের একটি পৃথক ব্লক হিসেবে এনডিএ ভোটের অংশ হতে চান তারা, অর্থাৎ এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল ভেঙে যাবে। বলছেন বিজেপিতে যোগ দেবো না, তবে এনডিএ জোটের শরিক হব। সোমবার ওম বিড়লা লোকসভায় উপস্থিত নেই, তিনি অন্য রাজ্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, তাই চিঠিটা তার অফিসে জমা দেওয়া হয়েছে। কি বলবেন, কি হতে চলেছে? দেখুন, বিধানসভায় তো আপনারা দেখেছেন যে 2/3 লোক গিয়েছে, অতএব তাদের সদস্যপদ বাতিল হবে না 2/3 হলে। তো লোকসভায় 28 জন এমপি আছে, তার মধ্যে যদি 20 জন দিয়ে দেয়, 2/3 হতে গেলে দরকার 19 জন, 20 জন হয়েছে মানে 2/3 বেশি। অতএব তারা যদি আলাদা হিসেবে বসেন, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে যে যারা থাকছেন তারা সিম্বল বা পার্টির নাম পাবে না যদি ইলেকশন কমিশনে তারা যায়। যারা এই 20 জন আছে বা এখানে যারা 60 জন আছে তারা পাবে। অতএব সেখানে মমতা ব্যানার্জি বা তার সঙ্গে যারা থাকবেন তাদেরকে অন্য একটা নাম নিতে হবে, মানে সত্যিকার যে ক্ষমতাসীন দল, মানে যারা এখানে বিরোধী দলনেতা হবে বা সংসদে যারা তৃণমূলের হয়েছিলেন, তাদের মূল অংশটা যখন আলাদা হয়ে যাচ্ছেন, তারাই স্বীকৃতি পাবে। আমি একটা প্রশ্ন করব, একদিকে কাকলি ঘোষ দস্তিদারদের এই পদক্ষেপ, অন্যদিকে কোয়েল মল্লিক 2 মাসেই সবশেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুবন্ত নৌকা ছাড়ছেন কোয়েল মল্লিক, অভিনেত্রী সাংসদ পদে ইস্তফা দিয়ে একদম তার জল্পনা শুরু হয়েছে। মাসে কত লাখের লোকসান হলো কোয়েল মল্লিক? দেখুন, কোয়েল মল্লিক তো অভিনেত্রী ছিলেন এবং সেই হিসেবে তাদের পরিবারে তার বাবাও অভিনেতা, রাজ্যের লোক তাদেরকে চিনতেন। কিন্তু এই মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে রাজ্যসভাতে যাতে তাদের বদনাম হয়ে গেল, তো এতে যদি পদত্যাগ করে ফিরে আসে, তা আমি বলবো সেটা মন্দের ভালো হবে। মমতা ব্যানার্জির সঙ্গে যাওয়াতে যে তাদের ভুল ছিল সেটা এখন তারাই মানছেন। এবং মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় থেকে যেতেন, এখনো মুখ্যমন্ত্রী থাকতেন এবং তার হাতে রাজ্যের এবং রাজ্যের বিধানসভার এবং কেন্দ্রের লোকসভার বা রাজ্যসভার যদি চাবিকাঠি থাকতো তার দলের, তাহলে হয়তো কোয়েল মল্লিকদের বুঝতে খানিকটা আরো দেরি লাগতো। যেমন জহর সরকার বুঝেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন। আজকে বোধহয় সুখেন্দ্র শেখর বাবু পদত্যাগ করেছেন বলে শুনছিলাম। তো কোয়েল মল্লিকরা এটা বুঝেছেন, তার জন্য পদত্যাগ করতে চাইছেন। করেছেন কিনা আমি এখনো জানি না, সেটা আমি আবারও বলছি মন্দের ভালো। দেখুন, এমপি থাকতে গেলে তো তার জন্য ভাতা পান, মিটিং অ্যাটেন্ড করলে পয়সা পান, সেটা তো লোকসান হবেই। কিন্তু তিনি যদি অভিনয় করেন, তো আমার ধারণা সে লোকসান পুষিয়ে যাবে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, রীতিমতো মেয়র পদ থেকে, কার্যত কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে ইস্তফা ববি হাকিমের, ছোট লালবাড়ি থেকেই তাহলে বলা চলে তৃণমূলের শাসনের অবসান হলো? সেটা তো হয়েই গিয়েছে। যখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে আর মন্ত্রিসভা থাকে? প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে মন্ত্রিসভা থাকে? তো মেয়র যদি পদত্যাগ করেন তাহলে যে মেয়র পরিষদ যারা আছেন তারা থাকে না? তাহলে তো চলে গিয়েছে এটা। রাজ্য সরকারের উচিত সেখানে হয় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা, অথবা তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করা, যাতে করে বা নতুন মেয়র এবং মেয়র পরিষদ অন্যান্য পদাধিকারীদের নিয়োগ করা যায়। ববি হাকিম বললেন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। অন্যদিকে কৃষ্ণা দেব বিধাননগরের মেয়র, তিনি বলছেন এমআইসি হচ্ছে না, কাজ করতে পারছি না, কাউন্সিলররা আসছে না, আর পারলাম না, কান্নায় ভেঙে পড়লেন আমাদের সামনে। কি বল? দেখুন, মেয়র যদি কোনো অপরাধে অপরাধী না হতেন, তাহলে তার ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার বলার কোনো দরকার ছিল না। একটা জায়গায় অসুবিধা হতো, আমাদের দেশের আইনে রাজ্য সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে তারা মেয়রকে ইচ্ছে করলে বাইপাস করতে পারে, মেয়রকে তারা ইচ্ছে করলে সুপারসিড করতে পারে। তো তাকে সুপারসিড করে অন্য কাউকে কিছু করেছে, এরকম করেনি রাজ্য সরকার। রাজ্য সরকার যে নোটিশগুলো পাঠিয়েছে
সেটা হতে পারে যে কমিশনার যিনি ছিলেন তাকে দিয়েছেন যাতে এগুলো যাতে করা হয়, তো সেটা করতে পারে। কিন্তু মেয়রের যে কাজ আছে সে কাজ তিনি যদি আগে অপরাধ না করে রাখতেন, যেন বলছে যে এই যে নোটিশগুলো গিয়েছে তার মানে বেআইনিভাবে বাড়িগুলো তো তৈরি হয়েছে, তো উনি মেয়র হয়ে সেটা বন্ধ করলেন না কেন, বা যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন, অপরাধ করে বসে আছেন, সেই জন্য তিনি এখন কিছু বলতে পারছেন না। এবং তার কাউন্সিলররা এক একটা রত্ন, আপনি তো দেখছেন আমাদের এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তাকেও পাওয়া যাচ্ছে না, অন্য অনেক কাউন্সিলর গ্রেফতার হয়ে যাচ্ছেন। তো উনিও ভাবছেন যদি আমি পদত্যাগ না করি তাহলে আমিও গ্রেফতার হয়ে যেতে পারি, সেই জন্য গ্রেফতার হওয়া থেকে বাঁচতে তিনি পদত্যাগ করেছেন, বা এখন মমতা ব্যানার্জির বাইরে যে গোষ্ঠী হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, সেটা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। উনি সম্মানের জন্য কিছু করেননি, সম্মানের জন্য করলে এইসব বেআইনি কাজ উনি করতে পারতেন না। বেআইনি যেসব কথাবার্তা বলেছেন একবার খেয়াল করুন, উনি দুটো কথা আপনি খেয়াল করুন। উনি বলছেন যে কোনো লোক যদি মুসলমান হয়ে জন্মায় তাহলে তিনি হচ্ছেন অভিশপ্ত, তাহলে উনার মাও অভিশপ্ত ছিলেন, তাই তো? আর সেই অভিশপ্তকে দাওয়াতে ইসলাম, অতএব মুসলমান করে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আরে সংবিধানের সভাপতি মন্ত্রী ছিলেন, মেয়র, এরকম একজন লোক হয়ে আপনার পক্ষে কি এরকম কথা বলা যায়? না এরকম কথা বলার পর তার মন্ত্রী বা মেয়রের পদে থাকা যায়? আর একটা কথা বলছি, উনি এটা বলছেন যে এখানে উর্দু যারা কথা বলেন তাদের সংখ্যা একদিন এমন বাড়বে যে এখানে উর্দুতেই কথা হবে। এর রাজ্যটা পশ্চিম বাংলা, এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক বাংলায় কথা বলেন, আমি নিজে বাংলায় কথা বলি, তো আমি কি করে পছন্দ করবো যে বাংলার জায়গাটা এখানে উর্দু নেবে? ধরুন উনি কি করে এটা বললেন যে ওনার মা তো হিন্দু ছিলেন, মুসলমান ছিলেন না, তার মানে অভিশপ্ত ছিলেন। তো নিজের মাকে যিনি অভিশপ্ত বলতে পারেন তিনি কতটা অভিশপ্ত আপনি চিন্তা করুন। একদমই। আমি বলবো রীতিমতো একটা প্রসঙ্গ স্যার উঠে আসছে বারংবার করে, যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মানে রীতিমতো মানে যেরকম জাহাঙ্গীর খান গ্রেফতার হলেন, সেরকম মেসি কাণ্ডেও অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দিল না হাইকোর্ট। এবার কি তাহলে গ্রেফতার হবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? একের পর এক গ্রেফতারি। দেখুন ওনাকে ডাকা হচ্ছে, উনি আসছেন না, এরপরে যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে তাহলে তার বলার কিছু নেই, এবং কোর্টে গেলেও কোর্ট পুলিশ বলতে পারবে যে দেখুন আমরা তো ডেকেছিলাম উনি আসেননি তার জন্য আমাদেরকে গ্রেপ্তার করতে হয়েছে। ওখানে স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে উনি যা করেছেন তাতে তদন্ত ঠিক মতো হলে কোর্টে প্রমাণগুলো পেশ করলে ওনার সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মন্ত্রীর, প্রাক্তন। আমি বলবো স্যার, সব জায়গায় খালি খাট বালিশ বিছানা পাওয়া যাচ্ছে, সেটা সুরেন্দ্রনাথ কলেজ হোক কিংবা সুরুচি সংঘ ক্লাব। কি বলবেন, কি ধরনের সংস্কৃতি চলছিল? পঞ্চায়েতেও পাওয়া যাচ্ছে, তার মানে দেখুন শুধু যে খাট বিছানা পাওয়া গেছে তার কন্ডমও পাওয়া গেছে, তো এগুলো যদি একসঙ্গে আপনি মিলিয়ে দেখেন তাহলে সেখানে কি হতো এটা বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা নয়, আমার বলতেও খারাপ লাগছে। তো একটা কলেজে যেখানে সাধারণ ঘরগুলোতে এসি নেই, প্রিন্সিপালের ঘরে এসি আছে বলে আমি শুনিনি, সেখানে এই যে গুন্ডা বদমাশদের পার্টির লোক যারা আছেন তাদের জন্য এসি বেডরুম করা হয়েছে, সেখানে বিছানা টিছানা আছে, কন্ডমও পাওয়া যাচ্ছে, তাহলে শিক্ষাটাকে কোথায় নিয়ে গেছে একটা ক্লাব? এই মমতা ব্যানার্জি এই ক্লাবগুলোকে 1 লাখের উপর করে টাকা দেন, তার মানে ক্লাবগুলো কোথায় গিয়েছে? পঞ্চায়েত অফিসেও তো এই জিনিস পাওয়া গিয়েছে, তাহলে পঞ্চায়েত অফিসগুলো বা পৌরসভার অফিসগুলোকে কোথায় নিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি? আমাদের একদিক দিয়ে সৌভাগ্য যে এবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেননি, আসলে এইগুলো কত বাড়তো এবং কত খারাপ হতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলো, পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো, আপনি একবার চিন্তা করুন। উইয়ে খাওয়া নোট একদম পাওয়া গেল, বাক্স বাক্স সুটকেস ভর্তি নোট, এত টাকা, এই টাকার উৎস
দেখুন, অন্য উৎস তো যাই থাক, কলেজে ভর্তি করার জন্য টাকা আদায় করা হয়। যিনি ভর্তি হওয়ার উপযুক্ত নন তাকে ভর্তি করাতে বেশি টাকা আদায় হয়। আপনারা কস বা ল কলেজ কাণ্ডে দেখেননি যে তাকে কিভাবে ভর্তি করা হয়েছিল? আর একজন লোক যার বিরুদ্ধে 11টা এফআইআর, যার মধ্যে 4টা হচ্ছে ওই বলাৎকার বা যৌন হেনস্থার, তাকে ওই কলেজে চাকরি দেওয়া হয়েছে এবং কলেজের প্রিন্সিপাল মেয়েদেরকে বলছেন যে সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থাৎ কলেজের গভর্নিং বডি এবং কলেজের প্রিন্সিপাল মেয়েদেরকে যাতে রেপ করতে পারে অপরাধী, সেই ব্যবস্থা করছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, এই একদম খোদ কলকাতায় যেহেতু এই ঘটনা, আপনি কি মনে করেন এই ঘটনার দায়ভার সম্পূর্ণরূপে বর্তায়? কারণ তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবদের মনের একদম মণিকোঠায় তার বাস ছিল। আমরা এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা তদন্তকারী সংস্থার উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই উচিত। শুধু জেরা করা না, অ্যারেস্ট করা উচিত অভিষেক ব্যানার্জিকে, এবং অভিষেক ব্যানার্জির যে পিসি আছে তাকেও। তার অনুপ্রেরণায় তো এরকম লোককে ওখানে নিয়োগ করা হয়েছে, তার অনুপ্রেরণায় তো রেপ করা হয়েছে। এই যে আরজি করে যে মহিলা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি দুপুর রাত পর্যন্ত সিপির সঙ্গে কথাবার্তা বলেছেন। তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? করা উচিত। আমি স্যার আরো একদম আসবো শেষের দিকে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে দাউ দাউ করে চলেছিল ট্রেন, ক্ষমতায় এসে সেই ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলছে বিশেষ সেল। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের কাছ থেকে রেলের ক্ষতিপূরণ নেওয়া হবে। যদি কেউ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে তাহলে সম্পত্তি বিক্রি করে হলেও দিতে হবে টাকা। কি বলবেন? না, ঠিকই হচ্ছে। এই কারণে আমি বলবো যে দেখুন, কোনো একজন মহিলা প্রফেট মোহাম্মদ সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন, তাকে উস্কানি দিয়ে এই অবস্থার সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমি বলছি, তৃণমূলের একজন নেতা মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিলেন। তার জন্য কি এরকম কোনো ঘটনা ঘটেছে? তো মোহাম্মদের স্থান উপরে না আল্লাহর স্থান উপরে মুসলমানদের কাছে? তো মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করার পর কোনো উত্তেজনা হয়নি, অথচ মোহাম্মদ ব্যাপারে কোনো কথা বলাতে হয়েছিল, তার মানে কি এটা তৃণমূলের লোকেরাও উত্তেজিত করেছিল? অতএব সেই নেতাদের নূপুর শর্মার বিরুদ্ধে রীতিমতো ইয়ে হয়েছিল, সেটা কি? প্রফিট সম্পর্কে কোনো মন্তব্য করেছিলেন? মন্তব্যটা ভুল ঠিক ন্যায় অন্যায় আমি সে ব্যাপারে কিছু বলছি না, কিন্তু ওই যে তৃণমূলের এক নেতা মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিলেন, তার জন্য কেন এরকম ঘটনা ঘটলো? কারণ সেটা তৃণমূলের নেতা বলেছিলেন, আর ওটা তৃণমূলের নেতা ছিল না, অন্য দলের, বিজেপি বলে না, সেটা অন্য দলের হতে হতে পারত। তো এই এটা প্রমাণ করে যে এটা তৃণমূলের লোকেরা করিয়েছিল। তো সেই জন্য শুধুমাত্র যারা আগুন লাগিয়েছিল তাদের নয়, যারা তাদেরকে দিয়ে আগুন লাগিয়েছিল তাদেরও তদন্ত করা উচিত। প্রাক্তন তৃণমূল নেতা। প্রাক্তন তৃণমূল নেতা না, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত, তারাই তো এটা করিয়েছে। একদমই। স্যার, আমরা দেখলাম যে রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গে মানে রীতিমতো ওসমান হাদির মৃত্যু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, তিনি বললেন যে স্পেশাল টাস্ক ফোর্স, যে ওসমান হাদির এই যে দুজন মানে দুষ্কৃতীকে ধরা হয়েছিল মেঘালয় সীমান্ত থেকে, তিনি বলছেন যে ওসমান হাদির মৃত্যু ঘটেছে, কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তিনি নাম জানেন, স্বরাষ্ট্রমন্ত্রক তাকে নামটা বলতে বারণ করেছিলেন। এই ধরনের মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমাদের দেশের নিরাপত্তার প্রসঙ্গে কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? না, আপনি যে কথাটা বললেন, ওরা ভারতে ঢুকেছিল মেঘালয় সীমান্ত, কিন্তু ধরা পড়েছিল আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার বাংলাদেশের সীমান্তে। এ ব্যাপারে আমি তিনটে কথা বলবো। প্রথমত, আমি যে আপনার সঙ্গে কথা বলতে পারছি, মতামত প্রকাশ করতে পারছি, কারণ আমাদের সংবিধানে অধিকারটা দেওয়া হয়েছে। আমাদের 19 নম্বর ধারা সংবিধানের, তার 1 নম্বর উপধারাতে এই কথা বলা আছে। কিন্তু 2, 3, 4 এই উপধারা গুলোতে এই যে আমাদের স্বাধীনতা দেওয়া আছে তার সীমাবদ্ধতাও বলা আছে। যেমন ধরুন, আমরা দেশের অখণ্ডতা নষ্ট হয়, সার্বভৌমত্ব আঘাত লাগে, এরকম কোনো কথা বলতে পারি না। বাইরের কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের রাষ্ট্রের সম্পর্ক প্রভাবিত হয়, এরকম কোনো কথা বলতে পারি না। তো তাহলে মমতা ব্যানার্জি যেটা বলেছেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভাবিত হয় না, তাহলে এই কথা বলা যায় না।
সংবিধান তাকে এ স্বাধীনতা দেয়নি, অতএব উনি এটা লঙ্ঘন করেছেন, বেআইনি কাজ করেছেন, সাজা হওয়া উচিত। 1 নম্বর। 2 নম্বর, উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শপথ নিয়েছেন। শপথের দুটো অংশ থাকবে দেখবেন। প্রথম অংশ যে আমি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করব, সংবিধানের প্রতি অনুগত থাকব। তারপরে সেকেন্ড পার্ট একটা আছে দেখবেন যে রাজ্যপাল যখন শপথ পাঠ করায় যে আমি আমি দুবার বলেন, পরের শপথটা হচ্ছে মন্ত্রগুপ্তি। সেখানে বলা হয় যে আমার এই পদের কাজের জন্য আমার কাছে যেসব খবর বা অন্য কিছু তথ্য আসবে সেটা আমি শুধু আমার কাজের জন্য ব্যবহার করব, তার বাইরে এটা কোথাও প্রকাশ করব না। তো তাহলে তিনি যে মুখ্যমন্ত্রীর নামে শপথ নিয়েছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন বলেই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেছিলেন। তো তাহলে তিনি যখন এই কথাটা বাইরে বলে দিচ্ছেন, তখন কি তিনি শপথ যেভাবে নিয়েছিলেন লঙ্ঘন করছেন না? এটার জন্য তার সাজা হওয়া উচিত। আর তৃতীয় যেটা আরো বড়, সেটা হচ্ছে যে উনি যা বলছেন সেটা যদি সত্যি হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে বললেন যে এই ঘটনা হয়েছে এবং উনি দাবি করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কাকে দিয়ে কিভাবে মার্ডার করেছেন সেটা উনি জানেন। উনি আজকে বলছেন, তাহলে এতদিন বলেননি, তাহলে তিনি কি ওই ষড়যন্ত্রের অংশ হয়ে যাননি? তাহলে ওই ষড়যন্ত্রের জন্য তার বিরুদ্ধে সাজা হবে না কেন? আর ওপার বাংলার সংখ্যালঘুদেরকে কোথাও বিড়ম্বনায় ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের দ্বারা? দেখুন, ওপার বাংলার লোকেরা ব্যাপারটাকে কিভাবে নেবেন, আমার ধারণা মমতা ব্যানার্জির কথাবার্তা সম্পর্কে তারা জানেন এবং সেটাকে তারা ততটা গুরুত্ব দেবেন না, কিন্তু নিজেদের আন্দোলনের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি স্যার, আমি বলবো যে পুলিশ যদি এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে তাহলে তদন্তের মূল প্রশ্নগুলো ঠিক কি হবে? মমতা ব্যানার্জি যেটা বলেছে, আমি তো বললাম, তিনটে তিনটে ব্যাপার বললাম, যে উনি সংবিধানের নামে শপথ নিয়ে এরকম কথা বলেন কি করে, তার জন্য কেন সাজা হবে না? বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভাবিত করতে পারে এমন কথা বলেছেন, তার জন্য কেন ওনার সাজা হবে না? আর তারপরে তা আপনি এতদিন কেন চুপ করেছিলেন, ওই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তার জন্য কেন আপনার সাজা হবে না? একদমই। স্যার আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। তার এই অবস্থান নিয়ে কি বলবেন? ব্যানার্জি ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র। এই ব্যাপারে আমাদের দেশে কথা বলার অধিকার একমাত্র আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারেরও এ ব্যাপারে কথা বলার অধিকার নেই। যদি কাউকে কিছু বলতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে এটা বলতে হয়। অতএব মমতা ব্যানার্জি যে কাজ করেছেন সেটা প্রচন্ড গর্হিত, এই জন্য তার সাজা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি ডিপ স্টেটের এজেন্ট, কারণ মানে ডিপ স্টেটের হাতে নতুন করে বল চলে গেল না তো এই তথ্যের দ্বারা? আপনার কি ধারণা ওনার সাথে জামাতি, আইএসআই কিংবা ডিপ স্টেটের ডাইরেক্ট লিঙ্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে উনি হারবেন এ কথা ওনার ভাবনায় ছিল না। উনি ভেবেছিলেন যে রিগিং করে আমি এবারে জিতবো, তো হেরে গিয়েছেন। তারপরে যেসব ঘটনা ঘটছে, উনার মানসিক সন্তুলন নাই এখন, সেটা বিঘ্নিত হয়েছে এবং সেই অবস্থা থেকে তিনি এসব কথা বলছেন। ডিপ স্টেটের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ? সেটা যতক্ষণ প্রমাণ হাতে না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমার পক্ষে বলা সম্ভব হবে না।